নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছিলেন গত 4 নভেম্বর। তারপরে নানা প্রক্রিয়া, ঘাত প্রতিঘাত, মামলা মোকদ্দমা, রাজনৈতিক আকচি নিয়মের ওলটপালট পেরিয়ে শনিবার প্রকাশিত হতে চলেছে এসআইআর এর চূড়ান্ত তবে অসম্পূর্ণ তালিকা অসম্পূর্ণ থাকলেও শনিবারই অনেকটা স্পষ্ট হবে কাদের নাম ভোটার তালিকায় থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে। তার আগে 16 দিন বা 3 মাস 23 দিন ধরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে শাসক তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের আগে তারা কোথায় দাঁড়িয়ে? টানা আন্দোলনে পশ্চিমবঙ্গের শাসক দলের লাভ কতটা হলো, ক্ষতি বা হলো কতটা, তা নিয়ে আজ আলোচনা। যেদিন আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হয়েছিল সেই 4 নভেম্বর দুপুরে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূচনাতেই সংবিধান প্রণেতার পাশাপাশি জুড়ে নিয়েছিলেন বাঙালি গরিমার সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে। গত 116 দিন ধরে তৃণমূল কংগ্রেস যে ধারায় এসআইআরের আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়েছেন তাতে সংবিধান রক্ষার বৃহত্তর বার্তা এবং বাঙালির লাইন স্পষ্ট। তৃণমূলের নবীন প্রবীণ সব নেতাই একান্ত আলোচনায় মানছেন ভোটার তালিকায় দলীয় ভোটের কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্ট হবে তালিকা প্রকাশের পরে। কিন্তু এই পর্বে লাভও কম হয়নি। পাশাপাশি অনেকে মানছেন তালিকা প্রকাশের আগে বেশ কিছু ক্ষতিও হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে অবশ্য তৃণমূল কংগ্রেস শুধু লাভের কথাই বলেছে। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, গত 3.5 মাস ধরে যা হয়েছে তার সবই গিয়েছে তৃণমূলের লাভের খাতায়। আমাদের 15 লক্ষ কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, বুথ স্তর পর্যন্ত সাংগঠনিক নড়াচড়া হয়েছে, যা লাভ আমাদেরই হয়েছে। বিজেপি অবশ্য সাবধানী, তারা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের আগে কোনো হিসাবই কষতে রাজি নয়। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আগে তালিকা প্রকাশ হোক, তারপর লাভ ক্ষতির অঙ্ক কষা যাবে, তার আগে নয়। কিন্তু এসব আনুষ্ঠানিক বক্তব্য, তার বাইরে লাভ ক্ষতির অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে শাসক শিবিরের অন্দরে। তারই হদিশ দিচ্ছে সকলে। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল যেভাবে সংগঠনকে ময়দানে নামিয়েছিল তাতে ভোটের এক প্রস্ত মহড়া হয়ে গিয়েছে। দলের এক সাংসদের কথায়, ভোটের জন্য আমরা যে কাজটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করতাম সেটা শুরু করে দিয়েছি নভেম্বর ডিসেম্বরে। ক্যাডাররা রাস্তায় নেমে পড়েছে, নেতানেত্রীরা রাস্তায় নেমে পড়েছেন। তৃণমূলের অন্দরে নানা শিবির মনে করছে এ ব্যাপারে 16 আনা কৃতিত্ব অভিষেকেরই। তিনি এসআইআর সংক্রান্ত সাংগঠনিক কাজ তদারকি করছেন, নেতাদের জেলায় জেলায় পাঠিয়ে দেখভাল করিয়েছেন। এসআইআর প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বিধানসভা নির্বাচনের টেস্ট পরীক্ষা। সাধারণভাবে অবামপন্থী দল সারা বছর রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে না, ভোট ঘোষণা হওয়ার মুখে গা ঝাড়া দিয়ে মাঠে নামে। অভিষেক তৃণমূলের সংগঠন দেখভাল শুরু করার পর থেকে সেই প্রবণতা কাটানোর চেষ্টায় ধারাবাহিকতা দেখিয়েছেন। এসআইআর পর্বের মহড়াকে ভোট প্রস্তুতির ভিত হিসাবে তুলে ধরে বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত নেতাদের মাঠে নামাতে পেরেছেন তিনি। একান্ত আলোচনায় বিজেপি এবং সিপিএমের নেতারাও মানছেন সাংগঠনিকভাবে তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে। তবে বিজেপির নেতারাও এও মনে করিয়ে দিচ্ছেন যে সবসময় সংগঠন দিয়ে সব ক্ষত মেরামত করা যায় না, তাহলে সিপিএম কোনো দিন সরকার থেকে যেত না। লাভের সঙ্গে ক্ষতিও আছে, তা নিয়েও আলোচনা রয়েছে তৃণমূলে। অনেকের বক্তব্য, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এমন গোটা 50 আসন রয়েছে যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল সামান্যই। এসআইআরের পরে সেই সমস্ত কেন্দ্রে ভোটের হিসাব ঘেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও তৃণমূলের আশাবাদী অংশের বক্তব্য, কার কত নাম বাদ গেল তার তালিকা প্রকাশ না হলে বোঝা মুশকিল, তাই আগের থেকে উদ্বেগ প্রকাশ করার কিছু নেই। তাদের পাল্টা এও যুক্তি যে এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে বিজেপি গত লোকসভা ভোটে কম ব্যবধানে এগিয়েছিল। এমন তো নয় যে ভোটার তালিকা থেকে শুধু তৃণমূলের ভোটারদেরই নাম বাদ যাবে। গোড়া থেকে নির্বাচন কমিশনকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থাপিত করেছে তৃণমূল। সেক্ষেত্রে সংগঠনের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সংগঠন এবং সরকার চলছে সমান্তরালভাবে, তাল মিলিয়ে রেখে। তৃণমূলের অনেকের ব্যাখ্যা, ভোটের আগে দিদি এবং অভিষেকের যুগলবন্দি দেখা গিয়েছে এসআইআর পর্বেই, যা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তবে সংগঠন, সরকারের পাশাপাশি পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ থেকেছে। তৃণমূলের নেতারাও মেনে নিচ্ছেন আইপ্যাকের প্রশিক্ষণ তাদের কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া এসআইআর প্রক্রিয়া এই রকম সুসংহতভাবে পার করা শুধু দলীয় সংগঠনের পক্ষে সম্ভব ছিল না। এসআইআর পর্বে বিজেপি গোড়া থেকে একটি বিষয় প্রচার করেছে, তা হলো
যেভাবে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গিয়েছে তা ঠিক করতে না পারলে পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নেই। এদিকে নানা সূচকে সংখ্যালঘু ভোট ভাগ করারও প্রয়াস জারি রয়েছে। সেই প্রেক্ষিতেই মেরুকরণের আবহ নিয়ে কিঞ্চিৎ উদ্বেগে শাসক দলের অনেকে। বিজেপির এক প্রবীণ নেতা এই আবহকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে অভিহিত করেছেন। এসআইআর পর্বে চেনা মেজাজ দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাসকের চেয়ারে থেকেও তিনি অবতীর্ণ হয়েছিলেন বিরোধী নেত্রীর ভূমিকায়। শুধু কলকাতায় মিছিল বা নবান্নের সাংবাদিক বৈঠকে তা সীমাবদ্ধ থাকেনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস পর্যন্ত পৌঁছে সওয়াল করেছিলেন তিনি। শাসক দলের একাধিক নেতার বক্তব্য, রাজনীতিতে ধারণাই সবচেয়ে বড় কথা। এসআইআর প্রক্রিয়ার জন্য মানুষ যখন হয়রানির মধ্যে, তখন মমতা নিজেকে আমি তোমাদেরই লোক হিসাবে তুলে ধরতে পেরেছেন। এক প্রবীণ সাংসদের ব্যাখ্যা, রাজ্য সরকারের কাঁধে 15 বছরের স্থিতাবস্থা বিরোধিতার বোঝাকে হালকা করে দিয়েছে এসআইআর। তার কথায় এসআইআর হলো সেই কার্পেট যার নিচে বাকি সমস্ত সমস্যা বা খামতি চাপা পড়ে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে শহর এবং মফস্বলে তৃণমূল তুলনায় ভালো ফল করেছিল বিজেপি। 60-এরও বেশি পুরসভা এলাকায় এগিয়েছিল পদ্ম শিবির। তৃণমূলের অনেকের বক্তব্য, শহর এলাকায় তাদের মূল শক্তি বস্তিবাসী গরিব মানুষ। অন্যদিকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মধ্যে বিজেপির প্রভাব বেশি। তৃণমূলের প্রতি আস্থাশীল সেই গরিব অংশের মানুষ এসআইআরের নথি জমা দেওয়ার কাজ কতটা করে উঠতে পেরেছেন তা নিয়ে বেশ কিছু জায়গায় সংশয় তৈরি হয়েছে। সেই নিরিখেই শাসক দলের অনেকের আশঙ্কা, শহরাঞ্চলে ভোটের সময় কী সমীকরণ হবে তা এখনই বলা মুশকিল। শহরাঞ্চলে এসআইআরের প্রভাব কতটা পড়বে তা নিয়ে হিসাব নিকাশও শুরু হয়েছে। তবে এক প্রবীণ নেতার কথায় এটা ঠিকই যে সাধারণভাবে শহর অঞ্চলের মানুষ স্থিতাবস্থার বিরোধী হন, কিন্তু এসআইআরের ফলে তো মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদেরও হয়রানি পোহাতে হয়েছে। সেটার কথা নিশ্চয়ই তারা মনে রাখবে।